কয়েকদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পর বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলছিলেন যে তাকে একটা প্রশ্ন করা হয়েছিল, সেই প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলছিলেন যে আমরা এখন যা করছি সেটা এখন ইতিহাস হয়ে যাচ্ছে। আপনি যদি মেয়েদের ক্রিকেট থেকে ছেলেদের ক্রিকেটে আসেন সেখানেও ব্যাপারটা একই রকম হচ্ছে। কিছুদিন আগে যখন বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো বা হোয়াইট ওয়াশ করলো, সেটাও একটা বাংলাদেশের জন্য ইতিহাস ছিল। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি-20 ম্যাচে জয় পেয়েছে। বিজয় দিবসে আজকে তারা জয় পেল টি-20 সিরিজে, যেটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস বলতে পারেন, কারণ প্রথমবারের মতো তাদের মাটিতে সিরিজ জিতলো। তো বাংলাদেশ যে সিরিজটা জিতলো সেই ম্যাচটা নিয়ে আমরা কথা বলবো, দ্বিতীয় টি-20 নিয়ে কথা বলবো। ওই ম্যাচটা নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের সঙ্গে আছি মমিনুল ইসলাম, এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। যেটা বলছিলাম যে বাংলাদেশের যে এখন যেন মানে যেটা করে সেটাই ইতিহাস হয়ে যাচ্ছে, যেহেতু প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজ জিতলো। এর আগে ওয়ান ডে জেতার অভিজ্ঞতা আছে, টেস্টে আমরা জিতেছিলাম, সিরিজ না জিতেছিলাম কিনা ম্যাচ জিতেছিলাম আমরা টেস্টে। তো আজকের যে ম্যাচটা হলো সেখানে লো স্কোরিং একটা ম্যাচ হলো। আপনি যদি পুরো ম্যাচের সারমর্মটা একেবারে অল্প করে বলেন, তারপর আমরা বিস্তারিত আলোচনা যাবো। ওডিআইতে যেটা হওয়ার, যে রেজাল্টটা হওয়ার কথা ছিল সেটাই মনে হয় আমরা টি-20তে পেলাম। আপনি যেটা বলছেন লো স্কোরিং ম্যাচে আবার আমাদের বলারদের হেল্পেই কিন্তু আমরা ম্যাচটা জিতেছি। আমরা বলারদের নিয়ে অনেক প্রাউড ফিল করছিলাম যে লাস্ট কয়েকটা বছর ধরে বলাররা খুব ভালো পারফর্ম করছে, ভালো একটা সেট আপ তৈরি হয়েছে। সেইটারই কিন্তু একটা প্রমাণ আমরা পেয়েছি। 129 রানের মাত্র তারা পুঁজি পেয়েছিল এবং 130 রানের টার্গেটে, এই টার্গেটটা আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ডিফেন্ড করতে পেরেছি। এটা কিন্তু বলারদের মেইন ক্রেডিটটা কিন্তু বলারদেরই। তো আরেকটা জিনিস হচ্ছে যে একটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন 130 রানের টার্গেট দেবেন ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে, তখন তো আপনার একটা ভয় থাকবে যে এমন একটা দল যারা দুবারে বিশ্ব চ্যাম্পিয়ন বা টি-20 ক্রিকেট যাদের সঙ্গে আসলে ডাল ভাতের মতো ব্যাপার হয়ে গেছে, তাদের সঙ্গে এই যে চ্যালেঞ্জটা বোলাররা নিলেন এবং উতরে গেলেন। বোলারদের আসলে আপনি আসলে কোন জায়গাটাতে বোলাররা এগিয়ে গেলো বলে আপনার কাছে যেটা মনে হয়? আমার মনে হয় যে আপনি নার্ভের কথা চিন্তা করবেন, যে বলাররা নার্ভ, আপনি উইকেট পড়ে গেছে, একটা কলাপস হয়েছে, কিন্তু গত ম্যাচেও দেখবেন রহমান পাওয়েল কিন্তু একা দাঁড়িয়ে গিয়েছিলেন এবং এই ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের কিন্তু এইটাই একটা স্বভাব রয়েছে, একজন খেলে ম্যাচ জিতে যায়। সেই নার্ভটা ধরে সেই প্লেয়ারটাকে শেষ পর্যন্ত আউট করে দিয়ে তারপরে যখন ম্যাচ জিতে, সেটা কিন্তু আসলে বলারদের ক্রেডিট দিতেই হয়। আপনি প্রথম দিকে আপনি সুইং পান, আপনার স্পিনাররা বা পাওয়ার প্লেতে শেখ মেহেদী যেরকম বোলিং করে থাকেন, উইকেট পান, সব ঠিক আছে, কিন্তু যখন আজকে কিন্তু প্রথম দুই ওভার ভালো ছিল, এই গত ম্যাচেও কিন্তু জনসন চার্লস ভালো শুরু করেছিলেন কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছিল। আজকেও কিন্তু তিনি আজকে কিন্তু রস্টন চেইস তিনি কিন্তু এবং আকিল হোসেন তারা কিন্তু আসলে এমনভাবে দাঁড়িয়ে গেছিল, মনে হচ্ছিল যে তারা হয়তো ম্যাচটা বের করে নিলেও নিতে পারেন। এই যে সেই জায়গা থেকে বলাররা ফেরত এসেছে বা এই ইম্পর্টেন্ট উইকেটগুলো নিয়ে নিয়েছেন, এই জায়গাটাতেই আসলে আমরা মনে হয় যে বলারদের ম্যাচিউরিটি এখানেই এসেছে। আরেকটা বড় হচ্ছে যে আমি একদম শুরুর দিকে যদি বলি, তাসকিন আহমেদ যখন আসলেন তার কাছ থেকে আপনি যে জিনিসে এক্সপেক্ট করেন, কারণ প্রথম 2 ওভারে যখন 19 রান হয়ে যায়, তখন আপনি থার্ড যখন বলারকে একজন বোলিং চেঞ্জ করান, তখন ক্যাপ্টেন নিশ্চিতভাবে আপনার কাছে উইকেট চাইবে এবং যেটা চাইলেন 2টো উইকেট এনে দিলেন। তার পরবর্তীতে মেহেদী প্রথম ওভারটাতে একটু মনে হয় যে নিজের লাইন লেনটা খুঁজে পাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে কিন্তু পাওয়ার প্লেতে আরও যে 2টো ওভার করলেন সেখানে 2টো উইকেট নিলেন, নিকোলাস পুরানকে ফেরালেন, তারপর জনসন চার্লসকে ফেরালেন। এই যে ম্যাচের মোমেন্টামটা ঘুরে গেল, তারপর মনে হয় যে বোলাররা একেবারে পুরো কন্ট্রোল নিয়ে নিলেন। এবং রস্টন চেজের কথা যেটা বললেন, যে রস্টন চেজ বা আকিল হোসেন, তাদের এটা হয় অনেক সময় যে আপনি দলের এক ব্যাটসম্যান তো খেলবেই, কেউ না কেউ তো খেলবে, সেটা হয়তো খেলার চেষ্টা করছে। এখন যেটা হচ্ছে যে অনেকের কাছে এটা মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ যে মাপের দল বা তাদের যে ব্যাটসম্যান আছে তারা ভালো খেলেনি বা তারা নিজেদের পটেনশিয়াল অনুযায়ী পারফর্ম করতে পারেনি বলে বাংলাদেশ এই সিরিজটা জিতেছে। এটাতে কি বাংলাদেশের বোলারদের একটু খাটো করে দেখা কিনা, বা বাংলাদেশের যারা পারফর্ম করেছেন তাদের একটু খাটো করে দেখা হয় কিনা? না, আপনি এখানে খাটো করে কীভাবে দেখবেন? আপনি যদি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কথা চিন্তা করেন, আকিল হোসেনকে দেখেন, তিনি পাওয়ার প্লেতে এসে যেরকম বোলিং করেছেন, আমাদের শেখ মেহেদী কিন্তু সেই লেভেলের বোলিংই করেছেন। সো আপনি যখন পিচের ডিমান্ড অনুযায়ী আপনি বোলিং করছেন বা বলাররা চেঞ্জ করছেন, তখন যখন উইকেট নিয়ে দিয়ে আসছে, তখন তো আপনি এখানে তো অন্য কোনো ক্রেডিট ছিনিয়ে নেওয়ার কিছু নেই। কারণ এমন না যে তারা খুব বাজে শট খেলে আউট হয়েছে, তাদের
পিচে এরকম কন্ডিশন ছিল যে যেটার কারণে চয়েসটাই ছিল ওয়েস্ট ইন্ডিজের। হ্যাঁ, মানে এরকম একটা তো ব্যাপার, দুটো ম্যাচেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে আগে ব্যাটিংয়ে দিয়েছে বাংলাদেশকে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বাংলাদেশ এই মাঠে কিন্তু লাস্ট বিশ্বকাপে কয়েকটা ম্যাচ খেলেছিল, আপনার কি মনে হয় যে ওই ম্যাচগুলো খেলার কারণে আপনি যখন এরকম উইকেটে খেলবো, মানে 5 মাস আগে বা 4 মাস আগে যখন খেলবো, ওটার সঙ্গে একটা ভালো একটা আইডিয়া থাকে, সেটা অনেকটা কাজে লেগেছে? না, সেটা কিন্তু প্রথম ম্যাচে যখন টসে জিতলো তখন যখন লিটন দাস বলে যে 180 রানের ট্র্যাক আমার মনে হচ্ছে, এবং সেটা কিন্তু তার জন্য ভুল একটা অ্যাসেসমেন্ট ছিল। কিন্তু তিনি কিন্তু এটা বলেছিলেন যে ওয়ার্ল্ড কাপে যেভাবে এই পিচটা ছিল সেটা এখন নাও থাকতে পারে। সো সেভাবেই কিন্তু আসলে পিচ চেঞ্জ হয়েছে, কিন্তু সেটার সাথে কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছেন বাংলাদেশের বলাররা। আপনি এই যে 150 রানের মতো হবে বা 130-40 হবে এরকম রানই 2টা ম্যাচে হয়েছে, সেখানে আপনি সেটা ডিফেন্ডও করেছেন। তার মানে এই পিচের কন্ডিশনটা এরকমই মানে আমরা বিশ্বকাপে এরকমই, হ্যাঁ বিশ্বকাপে এরকমই দেখেছি। সো প্রথমে যখন লিটন দাস এরকম একটা অ্যাসেসমেন্ট করেছিলেন তখন সেটাতে আসলে তার ভুল ছিল, কিন্তু হিসেবে যারা বোলিং করেছেন এবং ওয়ার্ল্ড কাপে যেরকম ছিল সেইভাবেই কিন্তু অ্যাডাপ্ট করে তারা নিয়েছে। সেই কারণেই কিন্তু আপনার পারফরমেন্স দেখলেই বোঝা যায় যে মানে ডমিনেট করছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, ওয়েস্ট ইন্ডিজকে ডমিনেট করছে। আরেকটা জিনিস, ব্যাটিংয়ে যদি আমরা একটু কথা বলি, ব্যাটিংটা মনে হয় বাংলাদেশের অনেক দিনেরই সমস্যা। বিশেষ করে টপ অর্ডারটা যদি আপনি দেখেন, একজন ভালো খেলছেন তো মানে আগে বাকি 4-5 জন ভালো খেলছেন। আজকেও যদি দেখেন যে লিটন দাস, সৌম্য সরকার কিংবা হচ্ছে তানজিদ হাসান তামিম ভালো করতে পারলেন না, সেখান থেকে মেহেদী মিরাজ একটু তুলে নিয়ে আসলেন বা একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করেন। কি আপনার কাছে কেন এমন মনে হয়, মানে কেন তারা পারফর্ম করতে পারছে না, মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা তো আসলে অনেক দিন ধরে, আপনি ওপেনিং পেয়ারের কথা যদি বলেন, আমরা কিন্তু একটা ভালো একটা পার্টনারশিপ লাস্ট ওপেনিংয়ে কবে দেখেছি আমাদের খেলা? পুরো পাওয়ার প্লেটা কোন দিন একটা ওপেনাররা শেষ করেছে আমরা সেটা দেখতে পারিনি। একজন ভালো খেলছে তো আরেকজন ভালো খেলছে। আজকে লিটন দাসকে দেখবেন যে তিনি ফর্মে নেই, তিনি 3 নম্বরে ব্যাটিং করছিলেন, কিন্তু আজকে তিনি নিজেকে প্রমোট করে ওপেনিংয়ে নিয়ে আসেন, কিন্তু সেখানেও কিন্তু তিনি ব্যর্থ। তিনি 10 বলে 3 রান করেছেন। তিনি যে 10টা বল খেলেছেন, মানে দেখে মনে হচ্ছিল তিনি ব্যাট বলের কাছে নিতে ভয় পাচ্ছেন বা একটা অস্বস্তি বা একটা হাঁসফাঁস করার একটা ব্যাপার থাকে। বিশেষ করে আকিল হোসেনের বিপক্ষে তিনি যেন মানে ওই জোনে যেতে পারছিলেন না, যে জোনটাতে গেলে আপনি ওই বলটা খেলতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যে। আপনি যখন অফ ফর্মে থাকবেন তখন আসলে সব কিছুই আপনার কাছে কঠিন মনে হবে, আবার যখন ফর্মে থাকবেন তখন দেখবেন যে এজ হয়ে 4 হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। এখন লিটনের ফেসটাই আসলে চলছে এরকম। আমরা এই লিটনকে নিয়ে আগে দেখেছি, আমরা এই লিটনকে দিনের পর দিন তিনি খারাপ খেলেছেন, মাঝে 2 বছর ভালো খেলেছেন, হ্যাঁ মাঝে 2 বছর আবার ফিরেছেন, এখন আবার তার মনে হচ্ছে যেন সেই ফেসটা ফিরে আসছে। এখন লিটনের আসলে এতদিন হয়ে গেছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, তার আসলে বা কোচিং করানোর বা বোঝানোর বিষয়গুলো খুব কম। আমার মনে হয় যে তিনি মেন্টালি অনেকটা ডিস্টার্ব থাকেন বা কোনো একটা কারণ থাকে যেটার কারণে তার এরকম একটা ফেস যায়, যে ফেসটার কারণে আপনি যতই মনে করেন ব্যাটিং পিচ দিলেও তিনি দেখবেন যে রান করতে পারছে না। এটা একটা ব্যাপার, কারণ ওয়ানডে সিরিজের 3টা ম্যাচে কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি, একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি, 300 বেশি রান করা সম্ভব হয়েছে, সেখানে আবার চেজ হয়ে গেছে। সো ওইখানেও সে রান করতে পারেনি। যেটা বললেন যে খুব সম্ভবত টেকনিক্যাল ব্যাপার হয়তো আছে কিছু, সেগুলো হয়তো কোচরা বা টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা হয়তো দেখবেন। কিন্তু আমার কাছেও যেটা আপনি যেটা বললেন, মনে হয় যে মেন্টাল একটা ব্যারিয়ার তার মাঝে আছে, সেটার কারণে হয়তো তিনি এটা বেশি ভুগতে হচ্ছে। আর আমরা যদি একটু ব্যাটিং আর একটু কথা বলি, যেটা হচ্ছে যে শামীম হোসেন পাটোয়ারি কিনে একটু কথা বলা উচিত, কারণ তিনি লাস্ট ম্যাচটা তিনি যেভাবে খেলেছিলেন খুব সুন্দর 27 রান করেছিলেন। আজকে একটা সময় মনে হচ্ছিল যে বাংলাদেশের রান 100 পারই হবে না, ওই সময়টাতে যখন তিনি আসলেন এবং এসে 17 বলে 35 রানে একটা ঝড় ইনিংস খেলেন। আপনার কি এখন আমরা এটা বলতে পারি বা আমরা কি এটা আশা করতে পারি যে মাহমুদুল্লাহ রিয়াদ যে জায়গাটা ছেড়ে গিয়েছিলেন, মানে তিনি অবসর নিলেন লাস্ট সিরিজে? এক সিরিজ দেখে আসলে এটা বলতে আমি রাজি না, কারণ কনসিস্টেন্সির অনেকটা ব্যাপার রয়েছে। আমরা কিন্তু এরকম কনসিস্টেন্ট প্লেয়ার পাইনি। আমরা নাসির হোসেনকে দেখেছিলাম এক সময় যে তিনি দিনের পর দিন আমাদের ম্যাচ জিতিয়েছেন, তিনি এই জায়গাটায় পারফর্ম করেছেন, তাকে নিয়ে একটা ভরসা ছিল, ডিপেন্ডেবল ছিল তিনি। কিন্তু এখন শামীম হোসেন মাঝখানে অনেক দিন ছিলেন না, আবার তিনি ব্যাক করেছেন, এখন দুটা ইনিংসে খুবই ভালো খেলেছেন, তার জন্যই আমরা ধরে নিই যে আমরা 2টা ম্যাচই জিতেছি। কিন্তু এই পারফরমেন্সটা আসলে ধরে রাখতে হবে, তার বয়স এখনও অনেক কম,
তিনি যখন সুযোগ পেয়েছিলেন তখন তাকে নিয়ে অনেক হাইপ তৈরি হয়েছিল, এরপরে কিন্তু তিনি হারিয়ে গিয়েছিলেন, ওইভাবেই রান করছিলেন, এরপরে কিন্তু তাকে আবার ড্রপ করে তিনি ঘরোয়াতে ভালো করেছেন, এখন আবার নিয়ে আসেন, কারণ এই যে মাহমুদুল্লাহ বা পুরান যারা সিনিয়র প্লেয়ার রয়েছেন তারা কিন্তু শেষ আস্তে আস্তে চলে যাচ্ছেন, যেই প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে আসতে হবে। সো তারা নিয়ে আসলে যারা যারা আসলে পারফর্ম করতে পারবে তারাই টিকে থাকবে। এখন শামীম হোসেনের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি ছিল এবং তিনি সেটা খুব ভালো কাজে লাগিয়েছেন। সো আমার মনে হয় যে সামনে বিপিএল রয়েছে, বিপিএলে তার খেলা দেখলে আমরা আরও বুঝতে পারবো যে তিনি কতটা টি-20 জন্য পরিপক্ক হয়েছে, এই জায়গাটার জন্য তিনি কতটা ভালো। সো আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, মানে দুদিনে ব্যাটিং দেখে যেটুকু মনে হচ্ছে যে সে কেন জানি মনে হচ্ছে একটু ক্লিয়ার মাইন্ড, মানে সে জানে যে আমাকে এখন কী শট খেলতে হবে, কীভাবে খেলতে হবে। আপনি যদি খেয়াল করে দেখেন, আজকেও যদি দেখেন আপনি দলের রান 90 বা 92 এরকম রান, তখন তিনি এসে প্রতিটা বল চার্জ করার চেষ্টা করছিলেন এবং যে শটগুলো খেলছিলেন খুব ভালো ভালো শট খেলছিলেন, কীভাবে রান বের করা যায়। সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের ব্যাটসম্যানদের নর্মালি এরকম দেখা যায় যে আপনি উইকেটে এসেই হিট করবেন, ক্লিয়ার মাইন্ডেড ছক্কা বা চার মারবেন, ওই ব্যাপারগুলো দেখা যায়। আজকে আমি কিন্তু আরেকটা জিনিস খেয়াল করছিলাম যে ঋষভ পান্ট এবং তার মধ্যে কিন্তু একটা মানে আপনি ব্যাকে খেলা শর্টস ভেরিয়েশন বা এই যে পিছনে খেলার একটা টেন্ডেন্সি রয়েছে যেরকম, সেরকম কিন্তু পাটোয়ারি সবসময় ট্রাই করে থাকেন। এখন আনঅর্থোডক্স শট, এখন ঋষভ পান্ট যদি মনে করেন যে তার যেরকম বডি ফিটনেস সেইরকমই কিন্তু পাটোয়ারির কাছাকাছি, মানে ওই টাইপেরই আপনার মানে হাইটের কথা বলুন বা গড়নের কথা বলুন। সো তিনি যদি এরকম ফ্লেক্সিবলভাবে আসলে হিট করতে পারেন, আমরা কিন্তু আশা করতেও পারি যে ঋষভ পান্টের লেভেলে না খেললেও আমরা দেখবো যে এরকম বাংলাদেশের যেটুকু প্রয়োজন সেটুকু একটা ঋষভ পান্টের শামীম পাটোয়ারির কাছ থেকে আমরা পেতে পারি। সো তাকে এই জিনিসটা নিয়ে আসলে কাজ করতে হবে, তিনি প্রথম থেকে এইভাবে তার যথেষ্ট, তিনি কিন্তু এই যে এক্সপিরিয়েন্স হয়েছে দলে থেকে থাকা অবস্থায়, দল থেকে বাদ হইলে তার মেন্টালি কি যায় সেগুলা কিন্তু তিনি এক্সপিরিয়েন্স ফেস করেছেন। এখন আবার যেহেতু সুযোগ পেয়েছেন, এখন তিনি কতটা আসলে তৈরি হয়ে এসেছেন সেইটাই দেখার বিষয়। কারণ আপনার বাংলাদেশের কিন্তু পাইপলাইনে আমরা খুবই কম প্লেয়ার, সেখানে এই প্লেয়ারগুলো যদি আমরা 20 সালের যে আন্ডার-19 টিমটা ছিল সেইখান ওয়ার্ল্ড কাপ উইনিং টিম, সো সেইখানকার প্লেয়ারদের নিয়েই কিন্তু আমরা ফিউচারটা দেখতে চাই। সো একসময় হয়তো দেখবো সেই টিমের ম্যাক্সিমাম প্লেয়ারই জাতীয় দলে খেলছেন একসাথে, সো তখন আমরা হয়তো ওরকম পারফরমেন্সে পেতে পারি, কিন্তু তার জন্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো দরকার। যখন ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো এক হবে তখন একটা টিম পারফরমেন্স হবে। আমরা আশা করব যে বাংলাদেশের শামীমের মতো আসলে অন্য সবাই আসলে এভাবে চিন্তা করবে বা ওই ইন্ডিভিজুয়াল পারফরমেন্সগুলো দেখবো, তারপর হচ্ছে হয়তো আমরা 5-7 জনের পারফরমেন্স মিলে হয়তো আমরা একটা টিম গেম জিতবো, সেটা হয়তো আমরা আগামী ম্যাচগুলোতে আমরা প্রত্যাশা করবো। সাদমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আগামী 20 তারিখ সকাল 6টায় তৃতীয় টি-20 ম্যাচটা হবে এই বছর। বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ শেষ, তারপর বিপিএল শুরু হবে। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্চির সঙ্গেই থাকুন।